বাংলাদেশের ছাত্র সমাজ সে দেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিল। এই অন্তর্বর্তীকালীন সরকার 16-17 মাস ক্ষমতায় থাকার পর সাধারণ জাতীয় সংসদ নির্বাচন দেন। দেখা গেল সাধারণ নির্বাচনে বেগম খালেদা জিয়ার দল বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। শেখ হাসিনার দল আওয়ামী লীগকে এই নির্বাচনে ব্রাত্য করে রাখা হয়েছে। সংসদের মোট 300টি আসনের মধ্যে 299টি আসনে নির্বাচন হয়েছে। এ পর্যন্ত খবর পাওয়া পর্যন্ত বিএনপি এককভাবে 211টি আসন লাভ করেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে ছাত্র সমাজ শেখ হাসিনাকে তাড়িয়েছিল, সেই ছাত্র সমাজের নতুন দল এনসিপি মাত্র 6টি আসনে জয়ী হয়েছে। বাংলাদেশের মৌলবাদী উগ্রপন্থী দল জামাত জোট 70টি আসন লাভ করে প্রধান বিরোধী দলের তকমা পেয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যক্ষ সহযোগিতায় এবং পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসেনদের অবিরাম অপপ্রচারের ফলে বাংলাদেশের জনগণ বিভ্রান্ত হননি। এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়। জনগণ সঠিক রায় এই নির্বাচনে প্রতিফলিত হয়েছে। বহু ছাত্র সমাজের মুখ বলে কথিত উপদেষ্টারা শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। যেমন পঞ্চগড়ে বিপুলভাবে ভোটে পরাজিত হয়েছে ছাত্র আন্দোলনের মুখ সার্জিস আলম। জামাত শিবিরের প্রধান বিরোধী দলের তকমা পাওয়া এক অশনি সংকেত হিসেবেই দেখা হচ্ছে। এই জামাত শিবির কখনোই 4-5টির বেশি আসন পেত না। জামাত শিবির হলো বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি। এরা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী নয়। 71-এর মুক্তিযুদ্ধের সময় জামাত শিবিরের লোকেরা মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দিত। হিন্দু ও মুক্তিযোদ্ধাদের বাড়ির মেয়েদের ধরে নিয়ে গিয়ে পাক সেনাদের কাছে দিয়ে আসত। শেখ হাসিনা এদের বিচার শুরু করেছিল। এটাই শেখ হাসিনার অপরাধ ছিল। মূলত এরই নেতৃত্ব দিয়ে এবং ছাত্রদের খেপিয়ে দিয়ে প্রথমে কোটা বিরোধী আন্দোলনের নামে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলে। পিছন থেকে অর্থায়ন করে আমেরিকার ডিপ স্টেট। সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোককে ঢাকায় নিয়ে যাবার মতো অর্থ আন্দোলনরত ছাত্র সমাজ পেল কোথা থেকে? পরে বিষয়টি ছাত্র নেতাদের মুখ থেকেই ফাঁস হয়ে যায়। এই করে কোনো ছাত্র নেতা কোটি কোটি টাকা কামাই করে নিয়েছে। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুধী দর্শক মণ্ডলী, আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আসুন একটু আলোচনায় আসি। বাংলাদেশের স্থপতি শেখ মুজিবের হত্যার পিছনে জেনারেল জিয়ার হাত ছিল। সামরিক কুয়ের মাধ্যমে জেনারেল জিয়া বাংলাদেশের ক্ষমতায় আসেন। পরে তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হন। তিনি যেভাবে ক্ষমতায় এসেছিলেন সেভাবেই নিহত হন। যদিও তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করতে পারেননি। মুক্তিযুদ্ধের মূল চেতনাই ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন। তিনি যে দল বিএনপি বা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি গঠন করেছিলেন তার ভিতরে ভারত বিরোধী ও হিন্দু বিরোধী
এলিমেন্ট প্রচুর পরিমাণে ছিল। তার হঠাৎ মৃত্যুর পর বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে বসেন। বেগম জিয়া 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। বেগম জিয়ার আমলে উত্তর পূর্ব ভারতের জঙ্গি গোষ্ঠীগুলোকে আশ্রয় দান ও তাদের অস্ত্র সরবরাহের ব্যবস্থা করেছিলেন। এক জাহাজ ভর্তি অস্ত্র সে সময় চট্টগ্রাম বন্দরে ধরা পড়েছিল। এই অস্ত্রগুলি উত্তর পূর্ব ভারতের জঙ্গিদের সরবরাহ করা হতো। আলফা চিফ পরেশ বড়ুয়া বেগম জিয়ার আমলে বাংলাদেশে আশ্রয় নিয়ে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুরে বেশ কয়েকটি জঙ্গি শিবির স্থাপন করেছিল। হিন্দুদের উপর অত্যাচার কি আওয়ামী লীগ আমলে বা কি বিএনপির আমলে সমানভাবে চলতে থাকে। হিন্দু নারী ধর্ষণ ও হিন্দুদের সম্পত্তির জবরদখল সমানভাবে চলতে থাকে। দীর্ঘ শেখ হাসিনা রাজত্বে হিন্দুদের উপর অত্যাচার কিছুটা কমে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ ক্ষমতা পাবার পর হিন্দুদের উপর পুনরায় চরম অত্যাচার চলতে থাকে। হিন্দু অবমাননার নামে হিন্দুদের পুড়িয়ে মারা, জোরপূর্বক হিন্দু সম্পত্তি দখল, হিন্দু নারী ধর্ষণ ও জোরপূর্বক ধর্মান্তকরণ ব্যাপকভাবে বৃদ্ধি পায়। হিন্দু হোটেলেও গোমাংস রাখার ফরমান জারি করে ইউনূস সরকার। শুধু তাই নয়, সরকারি চাকরি করতে হলে ইসলাম গ্রহণ করতে হবে এবং অনেক হিন্দু শিক্ষিকাকে জোরপূর্বক গোমাংস খেতে বাধ্য করা হয়। এই পরিস্থিতিতে ভোটের মাধ্যমে বিএনপির ক্ষমতায় এলো। জিয়া পুত্র তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। একসময় এই তারেক রহমান কম নটোরিয়াস পারসন ছিল না। এখন বয়স হয়েছে এবং জীবনে স্থিরতা এসেছে। দীর্ঘ 17 বছর ধরে তারেক রহমান বিদেশে নির্বাসনে ছিলেন। মায়ের মৃত্যুতে তিনি দেশে আসেন ও রাজনীতিতে জড়িয়ে পড়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া ভারতের পক্ষে মন্দের ভালো। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এবং তার উপদেষ্টারা যেভাবে ভারত বিরোধিতা শুরু করেছিল তাতে একটা অঘটন ঘটে যেতেই পারত। ভারতের চিকেন নেক অবরোধ করে সমগ্র উত্তর পূর্ব ভারত দখল, একদিনে কলকাতা দখল ও 3 দিনের মধ্যে দিল্লি দখলের অবিরাম হুমকি আসতে শুরু করেছিল। পারুক বা না পারুক, ডক্টর মোহাম্মদ ইউনূস একটা যুদ্ধের আবহ সৃষ্টি করেছিলেন। ভারত তো সেইভাবে প্রস্তুতি নিচ্ছিল। ভারত বাংলাদেশের খাদ্য ও অন্যান্য সামগ্রী রপ্তানি সীমিত করে সীমান্তে সৈন্য সমাবেশ বৃদ্ধি করেছিল। বাংলাদেশ যা যা করছিল তার পরিপ্রেক্ষিতে ভারতও ব্যবস্থা নিতে শুরু করেছিল। মিস্টার তারেক রহমান হয়তো এই বাস্তব পরিস্থিতি উপলব্ধি করতে পারবেন। তিনি আগের মতো বৈরিতে না করে বরং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ভারত ছাড়া বাংলাদেশ এক মুহূর্ত চলতে পারবে না। এই বাস্তবতা হয়তো জনাব তারেক রহমান সাহেব অনুধাবন করতে পারবেন। চলমান হিন্দু নির্যাতন নিয়ে তিনি সদর্থক ও সক্রিয় ভূমিকা নেবেন। বাংলাদেশ থেকে হিন্দুদের পলায়ন অনেকটা সীমিত হবে। এই আশা আমরা ভারতবাসী হিসাবে করতেই পারি। ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় মোদিজি বিএনপির এই ল্যান্ডমার্ক ভিক্টরির জন্য জনাব তারেক রহমান সাহেবকে অভিনন্দন জানিয়েছেন। সময় কথা বলবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ভালো মানুষের আড়ালে একটা শয়তান লুকিয়ে আছে, তা হারে হারে উপলব্ধি করতে পেরেছে বাংলাদেশের জনগণ এবং সময় ও সুযোগ মতো তার জবাব দিয়েছে। এই নির্বাচনী যুদ্ধ থেকে আমরা পশ্চিমবঙ্গবাসীর কিছু শিক্ষা নেবার দরকার আছে। এই নির্বাচনে প্রায় 2 লক্ষ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল। বড় কোনো গণ্ডগোল হয়নি, খুন খারাপিও হয়নি। মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে। মানুষ ভোট দিতে পারেনি এমন কোনো অভিযোগ ওঠেনি। ব্যাপক সংখ্যক মানুষ ভোট দিয়েছে। আমরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কি এভাবে ভোট দিতে পারি মমতা রাজত্বে? প্রশ্ন এখানেই। মমতা রাজত্বে বুথ দখল, ছাপ্পা ভোট নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন। আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।